experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। আমাদের কথা বলে দিসনি তো ভাইয়া, আমরা কিন্তু দু বোনে প্রথম দেখায় মজা করব অনেক। কে ঋতু আর কে ঋতু চিনবেই না। ওকে নিয়ে মজা হবে না, দেখা যাবে আগে থেকে জেনে বসে আছে যে তোরা টুইন। ওকে তো হাসতে আমি দেখিনি, ফান টান বুঝে কিনা সন্দেহও আছে। ঋতু গোমরা মুখ হয়ে তাকালো। তামিম শার্টের হাতা ফোল্ড করে নিচ্ছে। তোকে দারুণ লাগছে ভাইয়া, হঠাৎ এমন রেড পড়লি, তাই গার্নিশড লাগছে। বেস্ট অফ লাক। তামিম গ্লাসে পানি ঢেলে মুখের কাছে নিয়ে এক মুহূর্ত থামলো। ওর কি আমাকে কখনো পছন্দ হবে? একদমই বিরক্ত আমার উপর। ঋতু তামিমের দিকে হাসি হাসি মুখে তাকিয়ে রইল। তার ইন্টেলিজেন্ট হ্যান্ডসাম ভাইটি অসহায় ফিল করছে খুব। তার চোখ মুখ বোকার মতো ঝুলে আছে। তোর কাছে পিস্তল আছে না? ওর হাট বরাবর ধরবি, বলবি পছন্দ না করলে মেরে দেবো একদম, ঠস ঠস ঠস। এরকম করা যায়? ঋতু উঠে এসে তামিমের মাথার চুল টেনে ধরে ঝাঁকি দিয়ে বলল, 100 বার করা যায়। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। তামিম বিড়বিড় করে বলল, তাহলে অবশ্যই গুলি করব, অবশ্যই। ঋতু ডান হাতে বুড়ো আঙ্গুল তুলে ধরল। সে আসলেই খুব লাকি ভাইয়া, তুই ভালোবাসছিস। নীরা, নীরা নাম ওর। ঋতু চলে যেতে গিয়ে ফিরে তাকালো। তামিম কাছে, কান্না লুকাতে একটু পর পর শার্টের হাতায় চোখ মুছে। ভাইয়া, তারও হয়তো তোকে পছন্দ, কিন্তু পরিস্থিতির জন্য বোঝাতে পারছে না। তুই এমন ভেঙে যাচ্ছিস কেন? তামিম ঝট করে বেসিনের দিকে চলে গেল। মুখ ধোয়া দরকার। মীরা বের হতে গিয়ে যেটা দেখলো সেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভাবি এবং রনি ভাইয়ের সাথে জুস কর্নারের প্রজেক্ট আলোচনায় এখন আরো একজন যোগ হয়েছে, মিস্টার তামিম। মীরা দেখেই থমকে দাঁড়ালো। এই লোক চাই কি? এর মতলবটা কি? সেদিনের টাকার ভাগ নয় তো? এই বাড়ির সাথে যোগ হতে চাইছে কেন? মীরা খুবই নিঃশব্দে সিঁড়ি ভেঙে নিচে নামলো। কেউ টের পাবার আগেই বেরিয়ে যেতে হবে। এই লোক দুষ্টের অবশেষ। মীরা নিচের সিঁড়ি পর্যন্ত আসতেই তামিম উৎফুল্ল গলায় রাখলো, আরে মিস নীরা না? আপনাকে তো চেনাই যাচ্ছে না। আসলে মিস্টার শফিকের নাকি ক্লাস অ্যাটেন্ড করার পারমিশন হয়ে গেছে, সেটা শুনেই দেখা করতে গেলাম। এত সুন্দর একটা নিউজ, তিনি আবার নর্মালি ট্র্যাকে ফিরছেন, সব তো। তামিমের কথা শেষ হলো না, লাবণী অবাক হয়ে বলল, অমন মুখটুক ঢেকে বেঁধে বসে আছো কেন নীরা? শ্বাস বন্ধ হয়ে তো মারা যাবে, এভাবে মুখ বেঁধে বেরোচ্ছ নাকি? মীরা মনে মনে বলল, এই লোকটার একদম বিশ্বাস নেই ভাবি। কথা বলতে বলতে আবার কোন ফাঁকে হয়তো কাজটা করে বসবে। আসলেই তো মিস নীরা, আপনি এমন করে মুখ বেঁধেছেন কেন? মীরা জবাব দিল না। রাগে তার গায়ের সব লোম দাঁড়িয়ে গেছে। কি হয়েছে বলবে তো? পুরো মুখটাই ঢেকে নিলে, মেকআপ করেছো নাকি? ঠান্ডায় কান ব্যথা করছে হালকা, মাফলারের মতো করে নিলাম আর কি। ভাবি আমার ফিরতে দেরি হবে, রাতও হতে পারে, গেলাম। মীরা সোজা বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে সে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। তামিম নামক গুন্ডা থেকে বাঁচা গেছে। যাক। ওনাটা খুলতেই তামিম পাশ থেকে বলল, আপনি কোথায় যাচ্ছেন বলুন তো, আমি নামিয়ে দিচ্ছি, চলুন। মীরা বেশ বড় একটা শখ খেলো। লোকটা পেছন পেছন চলে এসছে, পেছনে কিছু করেনি তো। মীরা একটু সেফ দূরত্বে গিয়ে দাঁড়ালো। পিঠের ওপর থাকা লম্বা ঘোমটা টেনে ওনাটা মুখে চেপে ধরে বলল, আপনি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন, শুধু আমাকে 2 দিন সময় দিন, বাবা ফিরলে সব হবে। 2 দিন সময় না হয় দিলাম, কিন্তু শিওর দিবেন কিনা কনফার্ম করুন। তামিম এগিয়ে গেল একটু। মীরা আবারও সরে দাঁড়ালো। তামিম আরেকটু এগিয়ে গেল। মীরা আরেকটু সরল। এক কাছে আসবেন না, একদম না, আমি বলে দিচ্ছি কিন্তু। আমি না অত সোজা মেয়ে না, সরুন। আপনার ধান্দা না আমার খুব ভালো জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বরং দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলি, তাহলে আপনিও ভয় পাবেন না, আমিও যা চাই তা বলতে পারবো। মীরা হ্যাসূচক মাথা নাড়ল। তামিম সামনে দাঁড়িয়ে নীরাকে ফোন করলো। হ্যালো মিস নীরা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। ঢং না করে কাজের কথা বলুন। আপনার মতলব কি? হ্যাঁ, কি চান? কত % চান? আমার মতলব আপনার পড়াশোনা, আর সেটা 100% চাই। পরিস্থিতির দোহাই দেওয়া ঠিক নয় নীরা, ইচ্ছে থাকলে সব সম্ভব। আপনি পড়াশোনা করছেন না কেন? আমার পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা কারোরই ভালো লাগে না, এটা ভালো লাগলে তো সবাই পড়াশোনা করতো। কিন্তু এই ভালো না লাগার কাজটি যারা করতে পারে তাদের জীবনে আর কোনো রকম দুর্ভোগ থাকে না, তারা হয় প্রকৃত মানুষ। আপনি
আপনিও তো যথেষ্ট পড়াশোনা করেছেন, প্রকৃত মানুষ কি হতে পেরেছেন? রাস্তাঘাটে মেয়েদের ধরে ধরে চুমু খাচ্ছেন, ছি! তামিম মাথা চুলকালো। প্রকৃত মানুষ হওয়ার সাথে এর সম্পর্কটা কি? আপনার মতলব আমি ভালো করে জানি। আপনি যেটা চান না সেটা আমি দিয়ে দিব, তবে পড়াশোনা করব না। এখন রাখছি। কথা শেষ হয়নি আমার। আমি 2 দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি, বৃহস্পতিবার ফিরবো, তাও সন্ধ্যা হবে। সেটা আমাকে বলছেন কেন? আশ্চর্য। মীরা ফোন রেখে দিল এবং খুব সাবলীল ভাবেই একটা রিক্সা ডেকে নিয়ে চলে গেল। তামিম কিছুক্ষণ গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। মানুষের হৃদয়ের অনুভূতির ওপর কিছু বই কিনে পড়তে হবে। আচ্ছা, মানুষের মন বদলে দেবার কি কোনো ম্যাজিক আছে? থাকলে সেটা জানা দরকার। হারুন ফোন করেছে। হ্যালো স্যার। হ্যালো বলুন হারুন সাহেব। স্যার, বর্ষা ম্যামের সব ডিটেলসের খবর নেওয়া হয়ে গেছে। এখন কোনো ব্যাড নিউজ শুনবো না হারুন সাহেব। তামিম ফোন রেখে দিল। তার শরীয়তপুর যেতে ইচ্ছে করছে না, বিরক্ত লাগছে। মীরা আরেকবার পুরো পেপারটা পড়ে নিল। এটা স্বপ্ন নয় তো? এক্ষুনি হয়তো দেখবে ঘুম ভেঙে গেছে। একবার কি হাঁটাহাঁটি করে দেখবে? পাশে কোথাও টিভিতে নিউজ চলছে। প্রধানমন্ত্রী আজ শরীয়তপুরের সমাবেশে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন বিকেল 5টায়। শরীয়তপুর কথাটা তাকে কে যেন বলেছিল, মিস্টার তামিম। আজ বেরোবার সময় তার সাথে দেখা হয়েছে। কিরকম শার্ট যেন পরেছিল, কিরকম যেন দেখতে লাগছিল, মীরা মনে করতে পারল না। শরীফ সাহেব বলে যিনি পেপারটা দিয়েছেন তিনি আবার এসেছেন। আপনি কি কিছু খাবেন? চা, স্ন্যাক্স? জি না। লোকটা চলে গেল, কিন্তু ঠিকই চা নাস্তা পাঠিয়ে দিলেন। মীরা আবার শুরু থেকে এগ্রিমেন্ট পেপার পড়তে শুরু করলো। মোট 3টা টিভিসের জন্য অফার করা হচ্ছে, সবগুলোতেই সিঙ্গেল পারফরমেন্স, তাও একদম মন মতো। বিউটি প্রোডাক্ট, দেশের প্রথম সারির একটি কোম্পানি। শুটিং স্পটের পর্যন্ত স্পষ্ট ঠিকানা ও বিবরণ, কাজের সময় সব বিস্তারিত বলা আছে। এই কোম্পানির আগের সব টিভিসিতে ছোট পর্দা ও বড় পর্দার নামি দামি হিরোইনরা কাজ করেছে। এখানে তার মতো নিউ কামার। মীরা পেপারটা উল্টে পাল্টে আবারও দেখলো। কোনো 2 নাম্বারই হয়তো লুকিয়ে আছে ভেতরে। ছোট করে কোথাও কি শর্ত দেওয়া আছে? মীরা পেপারটা একদম চোখের কাছে এনে ধরল। আরিফুল রহমানের মতো এত নামকরা একজন টিভি কমার্শিয়ালের ডিরেক্টর মীরাকে সরাসরি না দেখে অফিসে ডাকলো। এখন আবার পিএস দিয়ে এগ্রিমেন্ট সাইন করিয়ে নিচ্ছে। লোকটা পাগল নয় তো? কোনো স্ক্রিনশট নেই, অডিশন নেই, এরকম কি হয়? মিডিয়া কি একদম কাস্টিং কাউস ফ্রি হয়ে গেল? মিস্টার তামিম সাহেবের মতো গোয়েন্দা পুলিশের দরকার ছিল এখন। শরীফ নামে লোকটি আবার এসছে। মীরা থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। আপনি তো দেখছি চা নেননি। মীরা নিচ্ছি বলে হাত বাড়িয়ে চা নিতে গিয়ে পুরো চাটা জামায় ফেলে দিল। সাদা জামা চায়ে মাখামাখি। শরীফ সাহেব টিস্যু বক্সটা বাড়িয়ে দিলেন। আপনার কি কোনো প্রশ্ন আছে ম্যাডাম? কন্ট্রাক্টের ব্যাপারে বা অ্যামাউন্ট নিয়ে? না মানে উনি আমাকে না দেখে একবারে কিভাবে সিলেক্ট করে ফেললেন? আমি কিন্তু অনেক কিছুই জানি না, অনেক কিছুই। এই কাজ করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। স্যার আপনাকে নিয়ে অনেক ভেবে ডিসিশন নিয়েছেন। তিনি এখানে আসেন, ব্যস্ত মানুষ। আপনি রাজি হলে এগ্রিমেন্ট সাইন করে ফেলুন তাড়াতাড়ি। অ্যাডভান্স কত চাই সেটা বলুন, তবে অর্ধেকের বেশি আমরা পে করি না। নতুনদের জন্য 25%। মীরা সবকিছু গুলিয়ে যাচ্ছে। এত সহজ কেন? এটা কি আসলেই ঠিকঠাক জায়গা তো এটা? মীরার ভাবনায় ছেদ পড়ল। ডিরেক্টর আরিফুল সাহেব এসছেন। ভদ্রলোক বেশ বয়স্ক, কিন্তু তার পোশাক আশাক বাচ্চা ছেলেদের মতো। টকটকে লাল হাফ প্যান্টের সাথে টম অ্যান্ড জেরির ছবি সহ ডার্ক ইয়েলো টি শার্ট, তার উপর মাথায় একটি কাউবয় হ্যাট। মীরা হেসে ফেলতে গিয়ে নিজেকে সামলালো। মীরার এতক্ষণে মনে পড়ল মিস্টার তামিম সকালে একটি লাল শার্ট পরে এসেছিল। ডিরেক্টর সাহেব বসতে বসতে পকেট থেকে মোট 4টে ফোন বের করে টেবিলে রাখলেন। এতগুলো মোবাইল ফোন তিনি কিভাবে ম্যানেজ করেন কে জানে। শরীফ, 2টো কফি বলো। আমি 5 মিনিট একা কথা বলবো নীরার সাথে। ভদ্রলোক ঘড়ি দেখে বললেন, কফি নিয়ে ঠিক 5 মিনিট পর আসবে, ওকে? আর হ্যাঁ, আধ ঘন্টা সময় নিয়ে ওর হোমওয়ার্কগুলো বুঝিয়ে দেবে। শরীফ সাহেব মাথা নেড়ে বেরিয়ে গেলেন। তা কি খবর তোমার নীরা? গ্রামের বাড়ি কোথায়? মীরা হকচকিয়ে গেল। ইনি গ্রামের বাড়ি নিয়ে প্রশ্ন করছেন? মডেলিংয়ে এসব দরকার হয় বুঝি?
গ্রামের বাড়ি যেটা ছিল সেটাও বিক্রি হয়ে গেছে। আপাতত নীরা কি বলবে? আমরা ভাসমান জনগোষ্ঠী স্যার, গ্রামের বাড়ি শহরের বাড়ি এসব কিছুই নেই। তবে মুখে বলল, জি, কুমিল্লায় ছিল বাড়ি, সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমার ওয়াইফেরও ওখানে। ঢাকায় কোথায় থাকা হয়? জি, মোহাম্মদপুরে আমার এক ফুপুর বাসায়। ও বেশ। তা বলো তো, এগ্রিমেন্টে তোমার কি পছন্দ হয়েছে? 4 মান্থসের মিনি ডিল। শুধু এই সময়টা তুমি অন্য কোথাও কাজ করবে না। এই টিভিসিগুলো অন এয়ারে যাওয়ার পর তুমি অন্য কাজে হাতে নিতে পারবে। অর্থাৎ টিভিতে তোমাকে আমরাই ফার্স্ট লঞ্চ করব। হাইট কত তোমার? 5'5". ঠিক আছে, এখানে কাস্টিউম ডিজাইনের সাথে কথা বলে যাবে, মাপ দিয়ে যাবে। লিসেন, আমরা কাজ শুরু করব আগামী 4 দিন পর। এর মাঝে তুমি কতগুলো ছোট্ট প্রিপারেশন করে নেবে। শরীফ নোট দিয়ে দেবে তোমাকে। 4 দিনের 4 রকম ডেইলি ওয়ার্কের একটা শিডিউল করা আছে। তোমার কাজ হলো ডেইলি হচ্ছে কিনা প্রতিদিন বিকেলে জানাবে। এখন থেকে কাজ শুরুর আগের 4 দিন কিপ মি আপডেটেড। টাকা নিয়ে ভেবো না, আমি শিওর আমি তোমাকে নিয়ে আগামীতে অনেক কাজ করব। বাড়িয়ে নিও তখন। ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। চলবে তো? নীরা কোনো রকম অস্ফুট গলায় বলল, জি আচ্ছা। শুটিং স্পটে ডট ইন দ্য টাইম আসবে। কাজের সময় নো ফোন কলস, নো পাবলিক মিটিং, নো প্রেশার। খাওয়া দাওয়া করবে মন খুলে। ভালো খাওয়া মানে ভালো মুডে থাকা। অ্যান্ড ইয়েস, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আই টু আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে শেখা। এরকম মাথা নিচু করে বসে থাকলে চলবে না। লুক অ্যাট মি, ওকে? নাও দিস ইজ গুড। নীরা খুবই আড়ষ্টভাবে বলল, আমার পরিবার থেকে একটা জুস কর্নার করতে যাচ্ছি, ওই যে ঢাকা ভার্সিটির ওখানে। আসলে আমাদের আয় রোজগারের উৎস তো আপাতত বন্ধ। এই 4 দিনে সেই কাজটা করে নিতে পারি? অফকোর্স, সব কাজ করো, কোনো প্রবলেম নেই। নাও স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়াক। নীরা উঠে দাঁড়ালো। ওয়াক, ইয়েস, কিপ ওয়াকিং। ওকে লিসেন, হাঁটার সময় মাথায় রাখবে স্টমাক ইন, চেস্ট আউট অ্যান্ড ওয়াক ইন এ স্ট্রেট লাইন। ভীষণ থাকবে প্যারালাল। ইয়েস, গুড, ইয়েস। ভদ্রলোক আবার ঘড়ি দেখলেন। নাও সিট ডাউন। নীরা, এখানে তোমার অ্যাডভান্সটা আছে। বেরিয়ে গিয়ে প্রথমে তোমার স্যান্ডেলটা চেঞ্জ করবে। মডেলিংয়ের জুতো এবং হেয়ারস্টাইল এই দুটোই কি নোট। এ ব্যাপারে সব থেকে বেশি কেয়ারফুল থাকবে। নীরা নিজের জুতোর দিকে তাকিয়ে লজ্জা পেল। গার্ল, বি কনফিডেন্ট। ইউ হ্যাভ দ্য ফায়ার অ্যান্ড বি রেডি টু শো ইউর ফায়ার। আমি তোমাকে 2 সপ্তাহে অবজারভেশন রেখেছি, তারপর ডিসাইড করেছি যে তোমাকে নিয়ে কাজ করব। মিডিয়ায় শুধু গ্ল্যামার দিয়ে টিকে থাকা ইম্পসিবল। এখানে টিকে থাকতে হয় কাজ দিয়ে। ইউর ওয়ার্ক উইল মেক দ্য ডিসিশন ওয়েদার ইউ স্টে অর গো। মডেলিং মানে টু বি এ পাবলিক ভার্সন, ওকে? তোমাকে হ্যাপেনিং হতে হবে। যখন তোমার ছবির দিকে মানুষ বারবার তাকালেও বিরক্ত হবে না, তখন তুমি হবে মডেল। ক্লিয়ার? দ্যাট ইজ অল ফর টুডে। ভদ্রলোক হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিলেন। ওয়েলকাম টু দ্য জার্নি উইথ মি, নীরা। নীরা হাত বাড়ালো না, সে দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। এত আনন্দ সে কোথায় রাখবে, কোথায়? আরিফুল রহমান সাহেব বেরিয়ে গেলেন। শফিক কফি হাতে দাঁড়িয়ে আছে। নীরা কেঁদেই যাচ্ছে। তার কাছে বিষয়টা খুবই অবাক লাগছে। একটা নতুন মেয়ে এত সুন্দর কাজের অফার পেয়ে কাঁদছে, কারণ কি? রাস্তায় বেরিয়ে নীরার এই ভালো খবরটা কাউকে দিতে ইচ্ছে করলো। কাকে দেওয়া যায়? আচ্ছা, ভালো খবর বা গুড নিউজ, এদের কি প্রাণ আছে? এরা কি জীবন্ত? এরা একজন মানুষের কাছে আসা মাত্রই অতি ব্যস্ত হয়ে পড়ে, মানুষটাকে তাড়া দিতে থাকে। আমি গুড নিউজ বলছি, আমাকে শেয়ার করো। আর খারাপ খবরগুলো হয় মৃত। এগুলো কাউকে বলতে ইচ্ছে করে না। কেউ জানতে চাইলে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতে হয়। অন্য আরো 3টে অ্যাড এজেন্সিতে নীরাকে যেতে হবে, কথা বলে আসা দরকার। আগামী 4 মাসে সে কোনো কাজ করবে না, যত ভালো অফারই হোক কাজ নিবে না। সে এগ্রিমেন্ট সাইন করে এসছে। নীরা ঘড়ি দেখলো, 3টে বাজে। একটা শপিং মল যাওয়া দরকার, জুতো কিনতে হবে। শপিং মলে গিয়ে নীরা জুতো কেনা হলো না। শফিক ভাইয়ের জন্য কিছু ভালো কাপড় কেনা দরকার। বেচারা অনেকদিন পর ক্যাম্পাস জয়েন করবে। এতদিনে ঝুটঝামেলায় কাপড় চোপড় কিছু কেনাই হয়নি। এমনিতেও বেচারা জীবন থেকে ভালো নামক জিনিসটাই হারিয়ে গেছে। এক গাদা কাপড় কিনে নীরা দোকানে রেখে বেরিয়ে এলো।
আগে ডিরেক্টরদের সাথে কথা বলার কাজগুলো সেরে আসা যাক। আজ বাড়ি ফিরতে ঠিক রাত হবে। তামিমের কেন জানি নাফিসাকে খবরটি ফোনে বলতে ইচ্ছে করছিল না। ফোন করে এরকম খবর কাউকে বলতে ভালো লাগার কথাও নয়। তামিম মেসেজ পাঠালো। শ্রদ্ধেয় নাফিসা ম্যাডাম, প্রথমে আমি আপনাকে একটা সুখবর দিচ্ছি। তা হলো, আপনার অনুমানই সঠিক। শফিক সাহেবের একটা কন্যা সন্তান আছে। তিনি হয়তো নিজের মেয়েকে নিয়ে আপনাকে ধন্যবাদ দিতে আসবেন। এটা সত্যি আনন্দের। এখন আমি আপনাকে দুটো দুঃসংবাদ দিচ্ছি। প্রথম দুঃসংবাদ, শফিক সাহেবের প্রাক্তন স্ত্রী মানে বর্ষা চৌধুরী আবার বিয়ে করেছেন, 4 মাস হলো। দ্বিতীয় দুঃসংবাদ হলো, শফিক সাহেবের কন্যা সন্তানটি অসুস্থ। গর্ভে থাকা অবস্থায় তার মা হাই ডোজ অ্যাবর্শন পিল গ্রহণ করেন, যার ফলাফলে শিশুটি বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছে। শিশুটির নাম মুকুল। মুকুলের বয়স 1.5 মাস। তামিম আর কিছু লিখলো না। নাফিসার জন্য এটুকুই যথেষ্ট। আচ্ছা, মীরা কি মুকুলের কথা জানে? তাদের বাড়ির কেউ কি জানে? শফিক সাহেব কি ব্যাপারটা প্রথম থেকে জানতো? না জানলে পরে কিভাবে জানলো? মুকুল যে অসুস্থ এটা কি শফিক সাহেব জানেন? বর্ষা মেয়েটি কি স্বেচ্ছায় বিয়ে করেছে? একটা 7-8 মাসের প্রেগনেন্ট মহিলা কি স্বেচ্ছায় বিয়ে করার মানসিকতা রাখেন, নাকি তাকে জোর করা হয়েছে? তার স্বামী কি করে? সেই স্বামী বা কিরকম? অ্যাবর্শন পিল সে কি করে নিতে পারলো? একটা মা কি কখনোই এরকম ভয়ানক কুৎসিত কাজ করতে পারে, নাকি সে কারো ষড়যন্ত্রের শিকার? স্যার, অনারেবল প্রাইম মিনিস্টার স্যার এখন একটু বেরোবেন স্যার, আপনাকে ডেকে পাঠিয়েছেন। তামিম ঘড়ি দেখল, রাত 9টা বাজে। এরকম সময় তো ওনার বেরোনোর কোনো শিডিউল ছিল না। তাহলে তামিম উঠে দাঁড়ালো। স্যার কি কিছু বলেছেন? ফুললি আর্মড হয়ে বেরোতে বললেন। অপোজিশনের সাথে একটা সিক্রেট মিটিং আছে, গাড়িতেই কথা বলবেন। তামিম দুটো বন্দুকই সাথে নিল। আজ গুলির ব্যবহার লাগবেই মনে হচ্ছে। সেলিন মেয়ের চিন্তায় অস্থির হয়ে আছেন। তিনি আরেকটি অ্যান্টি অ্যাংজাইটি পিল নিলেন। গা গোলাচ্ছে, আবারও বমি হবে। প্রেশার কি নেমে গেছে বেশি? ইদু তো কখনো এত দেরি করে না। রাত 9টা 10। মোবাইল ফোনও বন্ধ বলছে। তামিমকেও ফোনে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই ডিউটিতে আছে। ছেলেকে এই পেশায় দিয়ে তো মহা ভুল হয়েছে। তামিমের কোনো অফিস কলিগকে কি ফোন করবেন? তা বোধ হয় ঠিক হবে না। মেয়ে এত রাত পর্যন্ত ফিরেনি, এটা নিশ্চয়ই ভালো খবর নয়। আরেকটু অপেক্ষা করা যাক। ঋতু ইতুর সব বান্ধবীদের বাসায় ফোন করেছে, কারো কাছেই কোনো খবর মিলছে না। ঋতু একটু পর পর মায়ের কাছে ছুটে ছুটে আসছে। ভাইয়া থাকলে এমন হতো না মা, কখনোই এমন হতো না। বাড়িতে 3-3টে গাড়ি, ও একটা গাড়িও নিল না। এমনকি ড্রাইভারকেও মানা করেছে সাথে যেতে। ই তো নিশ্চয়ই বিপদে পড়েছে মা, ওকে কেউ প্ল্যান করে বিপদে ফেলছে। সেলিনা ঋতুর কথা বিশ্বাস করতে চাইছেন না। ইতুর বাবাও হুট করে আজ বিকেলে ইন্ডিয়া গেছেন, ফিরবেন আগামী পরশু। এরকমটা কেন হলো? বাবা ছেলে দুজনের কেউই এই মুহূর্তে ঢাকায় নেই। তাহলে সত্যি কি কোনো বড় বিপদ আসছে? গত রাতে তিনি একটা দুঃস্বপ্ন দেখেছেন, সেটাই কি সত্যি হতে চলেছে? সেলিনা আবার মাথায় আইস ব্যাগ চেপে ধরলেন। ঋতু আবারও ছুটে আসলো। মা, ভাইয়ার অফিসের হারুন সাহেবকে ফোন করি, তিনি হয়তো কোনো কিছু করতে পারবেন। হারুন ফোন রিসিভ করে এক সেন্টেন্সেই বলল, তামিম স্যার প্রাইম মিনিস্টার স্যারের গাড়িতে আসছেন, অন ডিউটি। এখন তাকে পাওয়া যাবে না। শুনুন, একটা ঝামেলা হয়ে গেছে। আমার বোন ইতু ক্যাম্পেইন ট্রিপে গেছে আজ বিকেলে। ওর বাকি সব বন্ধুরা বাসায় ফিরেছে, শুধু ওই এখনো এসে পৌঁছায়নি। মা কাঁদছেন খুব, কিছু একটা করুন। খবরটাতে হারুন থতমত খেয়ে গেল। ট্রিপটা কোন জায়গায় ছিল? সে জায়গার নাম বলেনি, তবে ঢাকার ভেতরে। ওর মোবাইল ফোনও বন্ধ বলছে। হারুন থতমত খেয়ে গেল। লাস্ট কটায় ওর সাথে কথা হয়েছে? বিকেল 5:30 নাগাদ। কটায় ফিরবে এমন কি কিছু বলেছে? বাকি বন্ধুরা কি বলছে? ওর সব বন্ধু বলছে ওদের ক্যাম্পেইনটা 7টার মাঝেই শেষ হয়ে গেছে, তবে ইতু ওর এক ছেলে বন্ধুকে সাথে করে ফিরেছিল। আমি জানি ও নিশ্চিত বিপদে পড়েছে। ঋতু, আমি গুলশান থানার ওসি সাহেবকে খবরটা দিচ্ছি। তিনি বাসায় আসলে যা যা ইনফরমেশন দরকার বলো। আমি আশেপাশের থানায়ও জানিয়ে দিচ্ছি। ইতুর একটা ছবি আমি হোয়াটসঅ্যাপে পাঠাও এক্ষুনি। ওকে। বলে ঋতু কেঁদে ফেলল। ইতু খুবই সহজ সরল, ওকে কেউ বিপদে ফেললে ও ফেস করতে পারবে না। হারুন নিজের কণ্ঠ দৃঢ় করে বলল, ইতু ফিরবে, অবশ্যই ফিরবে। ডোন্ট ওয়ারি ঋতু।